আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাস থেকে তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বই অধ্যায় হচ্ছে 6 এবং অধ্যায় 6 এর নাম হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। এই অধ্যায়ের আজকে আমরা বেসিক ক্লাসটুকু কভার করব। মনে রাখবা, এই অধ্যায়ের তোমাদের অনুশীলনী 6.1, 6.2, 6.3 যে অনুশীলনগুলো আছে, এই অনুশীলনগুলো যদি তুমি ভালোভাবে পারতে চাও এবং যে যে উপপাদ্যগুলো দেওয়া আছে, উপপাদ্য 1 থেকে শুরু করে যতগুলো উপপাদ্য আছে সবগুলো যদি তুমি ইজি ভাবে পারতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আগে রেখা, কোণ, ত্রিভুজ এই অধ্যায়ের আগে বেসিকটুকু আগে তোমাকে জানতে হবে। তাহলে আজকের এই ক্লাসে আমি এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিকটুকু আমরা আলোচনা করব। তল কি, রেখা কি, কোণ কি, ত্রিভুজ কি, এবং ত্রিভুজ কয় প্রকারের, বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার, কোণ বেদে ত্রিভুজ কত প্রকার, মানে এ টু জেড যা আছে সবকিছু আজকের এই ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে শিখিয়ে দিব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই বেসিক ক্লাসটুকু শুরু করি। এখন আসো আমরা এক এক করে সবগুলা বিষয় আমরা বেসিক জানবো। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রেখা। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা রেখা জিনিসটা কি এইটা একটু আমরা বিস্তারিত একটু আগে আলোচনা করব। রেখা, তো রেখা জিনিসটা কি তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখো, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তো রেখা হচ্ছে যার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু থাকে না, তাই হচ্ছে রেখা। কি বললাম? যার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু থাকে না সেটাই হচ্ছে কি রেখা। তোমাদেরকে আমি একটু অঙ্কন করে দেখাই, আর আমি যখন মুখে মুখে সংজ্ঞাগুলা বলবো তখন কিন্তু তোমরা খাতায় লিখে নিবা। তাহলে রেখার সংখ্যাটা আমরা কি দিতে পারি? যার কোনো প্রান্ত বিন্দু নাই সেটাই হচ্ছে কি রেখা। তো দেখো আমি একটা রেখা অঙ্কন করি এই জায়গার মধ্যে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা দয়া করে তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা, আশা করি। এটা হচ্ছে একটা রেখা, এই রেখার মধ্যে কোনো প্রান্ত বিন্দু নাই। প্রান্ত বিন্দু কথাটার মানে কি? আমরা যখন একটা রেখা দিব, ধরো এরকম একটা রেখা, আমরা যদি এই জায়গার মধ্যে একটা বিন্দু দেই, এই বিন্দুকে বলা হয় প্রান্ত বিন্দু। কি বলা হয়? প্রান্ত বিন্দু। আবার এখানে যদি আমরা আরেকটা বিন্দু দেই, এটাকে আমরা কি বলি? প্রান্ত বিন্দু। এই দুইটা প্রান্ত বিন্দুর কিন্তু নির্দিষ্ট একটা পরিমাপ আছে। আমরা যদি স্কেল দিয়ে যদি এটাকে পরিমাপ করতে চাই, আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। তবে তুমি কিন্তু এখানে যে রেখাটা আছে, এই রেখাকে তুমি পরিমাপ করতে পারবে না। কারণ একটা জিনিস মনে রাখবা, রেখা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। এদিকে তীর দেওয়ার কারণটা হচ্ছে এইটা মানে অসীম পর্যন্ত যেতেই থাকবে। আবার এদিকে তীর দেওয়ার চিহ্নটা দেওয়ার কারণটা হচ্ছে এদিকে আমাদের যে রেখাটা আছে এদিকে অসীম পর্যন্ত চলতেই থাকবে। মানে তোমার যতটুকু মন চায় ততটুকু যেতেই পারবা, মানে এইটার কোনো শেষ নাই। যেহেতু এইটার শেষ নাই, সেই জন্য এটাকে আমরা কি বলি? রেখা বলি। আর রেখার কিন্তু দৈর্ঘ্য আছে, মনে রাখবা রেখার কি আছে? দৈর্ঘ্য আছে। আমি এই জায়গার মধ্যে উল্লেখ করে দেই যে রেখার কি আছে? রেখার আমাদের দৈর্ঘ্য আছে। তার মানে যার দৈর্ঘ্য আছে সেটাই হচ্ছে রেখা। আর মনে রাখবা রেখা একটি একমাত্রিক মনে রাখবা, কারণ রেখার দৈর্ঘ্য আছে, এটাকে আমরা কি বলি? একমাত্রিক বলি। যার দৈর্ঘ্য প্রস্থ আছে এটাকে আমরা কি বলি? দ্বিমাত্রিক বলি। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে সেটাকে আমরা কি বলি? ত্রিমাত্রিক বলি। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? একমাত্রিক, তারপরে হচ্ছে দ্বিমাত্রিক, আর হচ্ছে ত্রিমাত্রিক। এই তিনটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। আমি আবার বলি, একমাত্রিক হচ্ছে যার মাত্র শুধু দৈর্ঘ্য আছে সেটাকে আমরা একমাত্রিক বলি। আর দ্বিমাত্রিক মানে কি? যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে সেটাকে আমরা দ্বিমাত্রিক বলি। যেমন আমি যদি একটা আয়ত অঙ্কন করি, এটা হচ্ছে একটা আয়ত, এই আয়তের এটাকে বলা হয় দৈর্ঘ্য, এইটাকে বলা হয় কি? প্রস্থ। সেই জন্য এটাকে আমরা কি বলি? দ্বিমাত্রিক বলি।
আর ত্রিমাত্রিক কি, আমি যদি একটা আয়তাকার ঘনবস্তু অঙ্কন করি, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমরা যদি একটা আয়তাকার ঘনবস্তু অঙ্কন করি, তোমরা একটু দেখো, আমি অঙ্কনটা আগে করি। এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এটার একটা কি আছে, দৈর্ঘ্য আছে, কি আছে, প্রস্থ আছে, আর কি আছে, উচ্চতা আছে। তার মানে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। আশা করি এই বিষয়টুকু তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বিষয়টা কি। ওকে, তো এতটুকু যদি তোমরা বুঝতে পারো, আসো আমরা তার পরবর্তীতে চলে যাই। তো আমরা কিন্তু রেখাটা শিখলাম, দুই দিকে দুইটা তীর চিহ্ন দিবা এবং এইটার কোনো প্রান্ত বিন্দু থাকবে না, মানে শেষ থাকবে না, দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এটাই হচ্ছে আমাদের রেখা। আমি কিন্তু একটু বেশি ব্যাখ্যা দিব, যার জন্য ভিডিওটা অনেক বড় হবে। তোমরা ধৈর্য সহকারে যদি ক্লাসটা দেখতে পারো, এই অধ্যায়টা তোমরা একদম জলের মতো সহজ হবে। তো দেখো, আমরা রেখাটা শিখলাম। তো আমরা রেখার পরে আমরা কি শিখবো, আসো রেখার পরে আমরা শিখবো হচ্ছে, আমি সবগুলো কিন্তু এক এক করে সিরিয়াল ভাবে টুকা করছি, যাতে তোমাদেরকে আমি একদম সিরিয়াল ভাবে সুন্দরভাবে শেখাতে পারি। তো আমরা কিন্তু এখন শিখলাম হচ্ছে রেখা, এখন আসো আমরা শিখবো হচ্ছে রশ্মি। আমরা শিখবো কি, রশ্মি শিখবো। তো রশ্মি জিনিসটা কি, তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি কিন্তু সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে খাতার মধ্যে লিখে নিবা। একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থেকে শুরু হয়ে সরল রেখায় কোনো একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত অংশই কি, রশ্মি। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। বলছে একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থেকে শুরু করে। আচ্ছা, আমি একটা নির্দিষ্ট একটা প্রান্ত বিন্দু নিব, তার আগে আমি একটা কি অঙ্কন করি। দেখো, সংজ্ঞার মধ্যে কি বলছি, তোমরা স্ক্রিনের মধ্যে তাকাও। সংজ্ঞার মধ্যে আমি বলছি যে একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থেকে, নির্দিষ্ট প্রান্ত বিন্দু মনে করো আমি এই জায়গার মধ্যে নির্দিষ্ট একটা কি দিলাম, প্রান্ত বিন্দু দিলাম। তো কি বলছে, একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু থেকে শুরু হয়ে সরল রেখায় কোনো একদিকে অসীম পর্যন্ত বিস্তৃতি হচ্ছে কি, রশ্মি। তার মানে আমি এদিকে যদি একটা তীর চিহ্ন দিই, একটা জিনিস খেয়াল করো, এখানে প্রান্ত বিন্দু দেওয়ার ফলে এখানে কিন্তু আমাদের কি, রশ্মিটা শেষ। কিন্তু যখন আমরা এদিকে দেখো, আমরা প্রান্ত বিন্দু দেই নাই, একটা তীর চিহ্ন আছে, তার মানে এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এদিকে অসীম পর্যন্ত তুমি যেতে পারবা, মানে এখানে সমাপ্ত নাই, শেষ নাই। কিন্তু এদিকে যখন আমরা একটা প্রান্ত বিন্দু দিব, তখন কিন্তু এদিকে আর অসীম পর্যন্ত হবে না, এখানে কিন্তু শেষ। তবে এদিকে কিন্তু অসীম পর্যন্ত, তার মানে এক জায়গা থেকে আমাদের কি হবে, একটা প্রান্ত বিন্দু থেকে শুরু হয়ে ওপর দিকে কি হবে, অসীম পর্যন্ত বিস্তৃত হবে, এটাই হচ্ছে কি আমাদের রশ্মি। বিষয়টা কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো? ওকে, তো তাহলে এইটা হচ্ছে রেখা, আমাদের এইটা হচ্ছে কি, রশ্মি। তাহলে আমরা রেখা এবং রশ্মির মধ্যে দুইটা জিনিস আমরা তফাৎ পাই, একটা হচ্ছে আর রেখার ক্ষেত্রে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আর রশ্মির ক্ষেত্রে একদিকে প্রান্ত বিন্দু থাকবে, অপর দিকে কি থাকবে, অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। আশা করি তোমরা এই দুইটা বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর প্রান্ত বিন্দু, বিন্দু জিনিসটা একটু বোঝার দরকার, আমি একটু পরে বলবো বিন্দু জিনিসটা কি। তো তারপর দেখো কি শিখবো, তারপরে আমরা শিখবো হচ্ছে রেখাংশ। রেখাংশ, আমরা কিন্তু অনেক সময় কিন্তু রেখা, রশ্মি, রেখাংশের মধ্যে কিন্তু আমরা কি করি, উলট পালট করে ফেলি। অনেক সময় আমরা রেখাংশকে রশ্মি বলি, রশ্মিকে আবার রেখাংশ বলি, আবার রেখাকে আবার রশ্মি বলি, যারা জানি না তারাই কিন্তু বলি, তাই না? তো আসো আজকে আমরা সঠিকটা শিখি। তো রেখাংশ কি, একটু বোর্ডের দিকে খেয়াল করে আমি লিখছি যে কোনো সরল রেখার নির্দিষ্ট বা অসীম অংশ যার দুইটি প্রান্ত বিন্দু থাকে এবং একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাই হচ্ছে কি, রেখাংশ। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সর্বপ্রথম আমি একটা কি অঙ্কন করি, একটা রেখা অঙ্কন করি। রেখা তো তোমরা চিনো, তোমরা রেখা চিনো। আমি সর্বপ্রথম একটা রেখা অঙ্কন করি।
এটা হচ্ছে একটা রেখা, দেখো সেম টু সেম। এটা যদি একটা রেখা হয়, বলছে এই রেখার মধ্যে, বলছে এই রেখার মধ্যে দুইটি প্রান্তবিন্দু থাকে, দুইটি প্রান্তবিন্দু থাকে এবং এর দৈর্ঘ্য এবং একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পরিমাপ করা যায়। যেমন আমি একটা দুইটা প্রান্তবিন্দু দিলাম, এই জায়গার মধ্যে একটা প্রান্তবিন্দু দিলাম আর এই জায়গার মধ্যে একটা প্রান্তবিন্দু দিলাম। মনে করো প্রান্তবিন্দুর আমি যে নাম দিই এ আর এটা হচ্ছে বি, তাহলে এখানে যে এ বি আছে এই এ বিটাই হচ্ছে কি রেখাংশ হবে। তবে মনে রাখবা প্রথম অবস্থায় কিন্তু এটা রেখা ছিল, প্রথম অবস্থায় এটা কি ছিল রেখা ছিল। যখন আমি দুই দিকে দুইটা প্রান্ত বিন্দু দিছি এই প্রান্ত বিন্দুটুকুই হচ্ছে কি আমাদের রেখাংশ, কারণ এই প্রান্ত বিন্দু দেওয়ার পর এখানে শেষ, এদিকে আর বিস্তৃত হবে না। আবার এদিকে যখন আমি প্রান্ত বিন্দু দিছি এখানেই শেষ, এদিকে আর বিস্তৃত হবে না। আমি এখন এতটুকু যদি মুছে দেই তাহলে এখানে যে এ বিটা আছে এটাই হচ্ছে কি আমাদের কি রেখাংশ, দুইটা প্রান্ত বিন্দু থাকবে। আর আমরা চাইলেই কিন্তু এই রেখাংশকে আমরা পরিমাপ করতে পারবো, এর নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিমাপ করা যায়। আমরা যদি স্কেলের সাহায্যে এটা পরিমাপ করতে চাই তাহলে দেখি কত সেন্টিমিটার হয়। এটা হচ্ছে 16.5 সেন্টিমিটার। কিন্তু রেখার মধ্যে তুমি কিন্তু পরিমাপ করতে পারবে না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম। বুঝতে পারছো? তেমনি ভাবে রশ্মির ক্ষেত্রে তুমি পরিমাপ দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবে না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। একদিকে প্রান্তবিন্দু আছে উপর দিকে নাই। আবার রেখাংশের দিকে কি আছে, আমাদের যে দুইটা প্রান্তবিন্দু থাকবে এই দুই প্রান্তবিন্দুকে দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি রেখা, রশ্মি, রেখাংশ এই তিনটা জিনিস তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সংক্ষেপে একবার বলি, এদিকে দুই দিকে দুইটা তীরচিহ্ন থাকবে অসীম পর্যন্ত বিস্তৃত, দুই দিকে রশ্মি হচ্ছে একদিকে প্রান্তবিন্দু থাকবে আর একদিকে কি অসীম। তুমি চাইলে এদিকে প্রান্তবিন্দু দিতে পারো, এদিকে অসীম দিতে পারো, কোনো সমস্যা নাই। আর রেখাংশ হচ্ছে দুই দিকে দুইটা প্রান্তবিন্দু থাকবে, শেষ থাকবে, অসীম না। বুঝতে পারছি? ওকে, তো যেহেতু আমরা এই বেসিকটুকু আমরা ভালোভাবে বুঝতে পারছি, এখন আসো আমরা নেক্সটে শিখবো হচ্ছে তল। তল জিনিসটা কি আমরা শিখবো। আমি আচ্ছা এখানেই আমরা লিখি তল বিষয়টা কি। এখন আমরা শিখবো হচ্ছে তল। দেখো তলের সংজ্ঞাটা আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি, তোমরা একটু তাকাও। তল হচ্ছে কোনো ঘনবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠদেশকে তল বলে। তো তলটা হচ্ছে কিন্তু দ্বিমাত্রিক, কারণ এর দৈর্ঘ্য ও প্রস্থ আছে। এটাকে যদি আমি এভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সর্বপ্রথম আমরা একটা বর্গাকার চিত্র অঙ্কন করব। একটা বর্গাকার চিত্র অঙ্কন করলাম, কেমন? এখন এটা মিলিয়ে দিই, তারপরে হচ্ছে এটা মিলাই দিই। এটি হচ্ছে কি আমাদের তল, এতটুকু অংশ কি আমাদের তল। বুঝতে পারছি? তো আমাদের যে হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডটা আমরা একটা কি দিতে পারি, একটা উদাহরণ দিতে পারি যে হোয়াইট বোর্ডের কি একটা তল আছে, তল। তো এটি হচ্ছে আমরা তল। তল মানে কি কোনো ঘনবস্তুর উপরিভাগ বা পৃষ্ঠদেশকে তল বলে। তো এটা হচ্ছে কি আমাদের তল। আশা করি তল বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো বিন্দু। বিন্দু জিনিসটা কি আমি একটু সংজ্ঞাটা লিখতেছি, তোমরা বুড়ে দিকে খেয়াল করো। দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে বিন্দু সৃষ্টি হয়। কি বললাম? দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে কি সৃষ্টি হয়? বিন্দু সৃষ্টি হয়। আর এবং বিন্দুর কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ ও উচ্চতা কিছুই নাই। তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, বলছে কি দুইটি রেখা। রেখা তো আমরা জানি, এইটা আমরা রেখা জানি। মনে করো আমি দুইটা রেখা দিলাম। আমরা এখন শিখবো হচ্ছে বিন্দু। আমি দুইটা রেখা দেই, দুইটা রেখা দিলাম। দুইটা রেখা দেওয়ার পর দেখো এখানে একটা ছেদ বিন্দু হইছে, ছেদ করছে। এই ছেদ বিন্দু কি বলা হয়? আমরা কি বলি? বিন্দু বলি। আমরা চাইলে একটা কাগজের উপরে যদি এভাবে একটা বিন্দু দিয়ে দিই, ডট দিয়ে দিই, এটাকে আমরা কি বলি? বিন্দু বলি। কি বলি? বিন্দু বলি। এই বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই,
এই বিন্দুর কোনো প্রস্থ নাই এবং উচ্চতাও নাই। বুঝতে পারছি? তো বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই এবং কি নাই, উচ্চতা নাই। তো আশা করি বিন্দু বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি তোমরা বুঝে থাকো, আমরা কিন্তু এক এক করে কিন্তু সব বিষয় কিন্তু আলোচনা করব। তো বিন্দু বিষয় নিয়ে আমাদের কি সবকিছু তোমাদেরকে বলা শেষ। এখন আমরা শিখবো হচ্ছে কোণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আসো আমরা শিখবো হচ্ছে কোণ। আমাদের কিন্তু রেখার জিনিসটা শেষ, এখন আমরা কোণ বিষয়টা শিখবো। তো কোণটা কি আমি একটু সংজ্ঞা দিতেছি, যে একই সমতলে দুইটি রশ্মি কিন্তু বলছে দুইটি রশ্মি প্রান্তবিন্দু যদি একটি হয় তবে প্রান্ত বিন্দুতে কোণ তৈরি হয়। আচ্ছা কি বলছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। বলছে কি একই সমতলে দুইটি রশ্মি প্রান্ত বিন্দু যদি একটি হয়। আচ্ছা আমি দুইটা রশ্মি অঙ্কন করি, তোমরা এদিকে তাকাও, আমি দুইটা রশ্মি অঙ্কন করি। এটা হচ্ছে একটা রশ্মি যার এখানে একটা প্রান্ত বিন্দু থাকবে। আমি আরেকটা রশ্মি অঙ্কন করি। এইটা কিন্তু একটা রশ্মি। দেখো বলছে একই সমতলে দুইটা রশ্মির প্রান্তবিন্দু যদি একই হয়। দেখো এই রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে এইটা, আবার আমাদের যে নিচের যে রশ্মিটা আছে এইটারও প্রান্তবিন্দু কিন্তু এইটাই কিন্তু। তো যখন দুইটা রশ্মির প্রান্তবিন্দু একই হবে তখন কিন্তু কোণ সৃষ্টি হবে, এবং এইটা হচ্ছে কি আমাদের কোণ। মনে রাখবা, আমি যদি চলক দিয়ে প্রকাশ করি এই জায়গার মধ্যে, তোমরা দেখো, যেমন আমি এখানে নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। এখন আমরা একটা কাজ করি, একটা প্রান্ত বিন্দু দিই, তাহলে একটা নির্দিষ্ট একটা মাপ হবে। তো যখন আমরা একটা প্রান্ত বিন্দু দিলাম এখানে, তো এখানে যে এ বি সি আছে এইটা হচ্ছে আমরা কোণ। দেখো কোণকে আমরা এভাবে প্রকাশ করি, এভাবে অ্যাঙ্গেল দিয়ে সোজা দিতে হবে, তাহলে কিন্তু কোণ প্রকাশ হয়। আর মনে রাখবা যেই জায়গার মধ্যে প্রান্ত বিন্দুটা সংযুক্ত হয়েছে মানে মিলিত হয়েছে, এইটা কিন্তু আমাদের মধ্যখানে থাকবে বি, তাহলে এ থাকবে হচ্ছে এদিকে আর সি থাকবে হচ্ছে লাস্টে। তাহলে কোণ এ বি সি হচ্ছে এটা একটা কি কোণ তৈরি হয়েছে। মনে রাখবা যেই জায়গার মধ্যে আমরা কোণটা অঙ্কিত হবে এটা কিন্তু আমাদের মধ্যখানে থাকবে। তাহলে এটা কি এভাবেই লেখা যায় নাকি আরেকভাবে লেখা যায়? অবশ্যই আরেকভাবে লেখা যায়। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তোমাদেরকে দেখাই। শুধু বিটা শুধু মধ্যখানে রাখবা। তুমি এই পাশ থেকে বলো সি, তারপর কি বলবা বি, তারপর কি বলবা এ বলবা। তাহলে এভাবে কোনটা বি কোনটা প্রকাশ করা যেই কথা, এভাবে প্রকাশ করা কি একই কথা। তুমি চাইলে দুই ভাবে কিন্তু তুমি লিখতে পারো। বুঝতে পারছো কোন জিনিসটা? ওকে। তো এটা হচ্ছে আমরা কোণ, আর কোণের সংজ্ঞাটা আমরা বললাম। যেহেতু আমরা কোণের মধ্যে আসছি, বিভিন্ন ধরনের কিন্তু আমরা কোণ, আমরা কোণ সম্পর্কে আমরা জানবো। যেমন আমরা এখন জানবো হচ্ছে সমকোণ কি, তারপরে হচ্ছে সূক্ষ্মকোণ কি, স্থলকোণ কি, সরল কোণ কি, সন্নিহিত কোণ কি, প্রবৃদ্ধ কোণ কি, এইগুলো আমরা এখন বিস্তারিত জানবো। কারণ এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে শিখতে চাও, ভালোভাবে বুঝতে চাও, অবশ্যই তোমাকে এইগুলা নলেজ তোমাদেরকে জানতে হবে। তো কোণ তো আমরা জানলাম, দুইটা রশ্মি একই বিন্দুতে ছেদ করলে একটা কোণ উৎপন্ন হয়। কোণ চিহ্ন কোণটা আমাদের এই অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করতে হয়, যে জায়গার মধ্যে কোণ অঙ্কন করবে মধ্যখানে থাকবে। এখন আসো আমরা বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমত আমরা যে কোণটা জানবো সেটা হচ্ছে সমকোণ। সমকোণ আরেকটা জিনিস, রেখার ইংরেজি হচ্ছে লাইনস আর কোণ এর ইংরেজি হচ্ছে অ্যাঙ্গলস। এখন আমরা কি জানবো? সমকোণ। সম অর্থ কি সমান। কোণ মানে তো আমরা জানি যে দুইটা রশ্মি একই বিন্দুতে ছেদ করলে কোণ উৎপন্ন হয়, সমান কোণ।
তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি? সমকোণ বলি। 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। যেমন তোমাদেরকে আমি একটু দেখাই একটা সমকোণ অঙ্কন করে। এটা কিন্তু সমকোণ, কারণ এই জায়গার মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি কোণ? সমকোণ। মনে রাখবা সমকোণটা কিন্তু এইটার উপরে লম্ব আকারে থাকবে, একদম সোজা থাকবে। যদি সোজা থাকে তাহলে কিন্তু এটা সমকোণ বোঝাবে। তো এভাবে কি সমকোণ লেখা যায় নাকি আরেকভাবে লেখা যায়? তুমি আরেকভাবে লিখতে পারো, যেমন এভাবে লিখতে পারো। তুমি চাইলে এদিকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি আমাদের সমকোণ, কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে সমকোণটা হচ্ছে ফিক্সড, একদম 90 ডিগ্রি থাকবে। এটি হচ্ছে কি আমাদের সমকোণ। তোমরা কি সমকোণ বিষয়টা বুঝতে পারছো? 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। আচ্ছা, সমকোণ গেল, এখন আসো আমরা শিখবো হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ জিনিসটা কি? যে কোণের পরিমাণ 0 ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। যেমন আমি একটা কোণ অঙ্কন করি এই জায়গার মধ্যে। আমি যদি একদম সোজা দেই, একদম যদি সোজা দেই তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে, বুঝতে পারছো? যদি এভাবে বাঁকা করে দেই তাহলে কিন্তু আমি চাইলে এদিকে দিতে পারি অথবা এদিকে দিতে পারি, একদিকে দিলেই হলো। ওকে, আমরা একটা নাম দিই, মনে করো এ বি সি। তাহলে এখানে যে কোণ এ বি সি আছে এইটাই কিন্তু সূক্ষ্মকোণ। এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। কিভাবে আমরা বুঝবো 90 ডিগ্রি চেয়ে ছোট? যখন একদম লম্ব আকারে থাকবে, সোজা আকারে থাকবে, তখন আমরা জানি 90 ডিগ্রি। যখন সোজা আকারে না থাকে, এভাবে একটু নিচে বেঁকে যাবে, তখনই তোমরা বুঝবা এটা 90 ডিগ্রি চেয়ে কি ছোট। তাহলে 0 ডিগ্রি, এটা কিন্তু আবার 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তোমরা বুঝতে পারছো সূক্ষ্মকোণগুলা? তো এভাবে কি সূক্ষ্মকোণ লেখা যায় নাকি আরো অনেকভাবে লেখা যায়? অবশ্যই লেখা যায়। আমি যদি এভাবে দেই তাহলে এটা কিন্তু সূক্ষ্মকোণ, বুঝতে পারছো? অথবা এভাবে যদি আমরা দেই তাহলে এটা কি কোণ? সূক্ষ্মকোণ হয়। আশা করি তোমরা সূক্ষ্মকোণটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা শিখবো হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ। স্থূলকোণ কি? স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। তো তোমাদেরকে আমি কোণটা অঙ্কন করে দেখাই কিভাবে স্থূলকোণ হয়। কি বলছি? 90 ডিগ্রির চেয়ে বড় হবে, তাহলে এইভাবে দিলে হবে। তো এখানে যে কোণটা আছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে কি বড় এবং 180 ডিগ্রির চেয়ে কি ছোট। এখন অনেকে বলবা স্যার আমি তো 180 ডিগ্রি কোণ কিভাবে হয় আমি বুঝি না। 180 ডিগ্রি মানে এক সরল কোণ। তো এখনই আমি দেখাবো যে এক সরল কোণ জিনিসটা কি। তো এটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ। কেন? এটা আমরা যদি সোজা থাকতো তাহলে কিন্তু 90 ডিগ্রি হতো, যেহেতু সোজা না গিয়ে এদিকে একটু বাঁকা হয়েছে, সেই জন্য এটা 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে কি ছোট হয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। তো স্থূলকোণ গেল, এখন আসো আমরা দেখবো হচ্ছে সরল কোণ। এখনই বুঝতে পারবা সরল কোণ জিনিসটা কি। সরল কোণ। তো সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রির এক সমকোণ। 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি। দেখো আমি যদি একটা রেখা দেই, এইটা যদি একটা রেখা হয়, হ্যাঁ, আর এখানে যদি আমরা একটা বিন্দু দিই, এই বিন্দুর মধ্যে যে কোণটা উৎপন্ন হবে এটি হচ্ছে কি আমাদের কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি।
তো এই 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সরল কোণ বলি, এক সরল কোণ বলি। বুঝতে পারছো? তো স্থূল কোণটা দেখো, যদি এইভাবে যদি সোজা থাকতো, ধরো আমি এবার সোজা দিলাম, তাহলে এখন যদি আমি এটা এইভাবে লাগাই দেই, তাহলে এই সম্পূর্ণ কোণটা হবে কি? এক সরল কোণ। বুঝতে পারছো? যখন আমি এটা দেব না, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করো, 90 ডিগ্রি চাইতে বড় হয়েছে এবং 180 ডিগ্রি চাইতে কি ছোট, সেজন্য এটাকে আমরা কি বলি? স্থূল কোণ বলি। আর এটাকে আমরা কি বলি? সরল কোণ বলি। তো আশা করি সরল কোণ আর হচ্ছে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা শিখবো হচ্ছে সন্নিহিত কোণ আর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দেখো আমরা সন্নিহিত কোণ শিখবো এখন। সন্নিহিত কোণ, আমি কিন্তু কিছুই বাকি রাখতেছি না, সবগুলো দেখাচ্ছি। সন্নিহিত কোণ, আগে আমি একটা কোণ অঙ্কন করি। সাপোজ যে কোনো একটা কোণ অঙ্কন করি, আমি যে কোনো একটা কোণ অঙ্কন করি। তো এটা একটা কোণ, কেমন? এখন সন্নিহিত কোণ কি? দেখো এটা একটা যদি কোণ হয়, সন্নিহিত কোণ হচ্ছে এই কোণের মধ্যে যদি একটা সাধারণ রশ্মি থাকে, এই কোণের যে সাধারণ রশ্মি থাকবে, যদি একটা সাধারণ রশ্মি থাকে তাহলে সন্নিহিত কোণ হয়। তো আমি একটা সাধারণ রশ্মি দিই, এটা হচ্ছে কি? একটা সাধারণ রশ্মি। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যখন আমরা সাধারণ রশ্মি দিলাম তখন কিন্তু এদিকে দুইটা কোণ হয়েছে। প্রথম হচ্ছে এই কোণটা, আবার এদিকে হচ্ছে এই কোণটা। এই দুইটা কোণকে পরস্পরকে কি বলে? সন্নিহিত কোণ বলে। সন্নিহিত, একদম কাছাকাছি কোণ। বুঝতে পারছো? এবং এই দুইটা কোণ মিলাই কিন্তু আবার সম্পূর্ণ কোণ হয়। তোমরা কি ভালোভাবে বুঝতে পারছো সন্নিহিত কোণ কি? যখন একটা কোণের কি থাকবে? সাধারণ রশ্মি থাকবে, তখন কোণ দ্বয়কে আমরা কি বলি? সন্নিহিত কোণ বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সন্নিহিত কোণটা আমরা ভালোভাবে শিখলাম। তো এখন আসো আমরা সন্নিহিত কোণ তো শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এখন আমরা শিখবো হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণটা কি আমি একটু বলি। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড় হবে এবং 360 ডিগ্রির চাইতে ছোট হবে। তো দেখো আমি প্রবৃদ্ধ কোণটা লিখি, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি বলছিলাম? 180 ডিগ্রি চাইতে কি হবে? বড় হবে, মানে কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এবং 360 ডিগ্রি চাইতে কি হবে? ছোট হবে। তো দেখো আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি যে প্রবৃদ্ধ কোণ কোনটা। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা, এইটাকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। অর্থাৎ এইটা 180 ডিগ্রি চাইতে কি বড়, আবার 360 ডিগ্রি চাইতে ছোট। অনেকে বুঝবা না কিভাবে, আমি বলি। যখন আমরা এভাবে একটা কি দিই, এইভাবে আমরা যখন আমরা রেখা দেই, লক্ষ্য রাখো, সোজা একটা রেখা দেই, রেখার মধ্যে যে একটা বিন্দু দেই, বিন্দুতে যে কোণটা উৎপন্ন করে, আমরা একটু আগে শুধু বলছিলাম এটাকে আমরা সরল কোণ বলি, মানে 180 ডিগ্রি বলি, তাই না? কিন্তু এখন তো সোজা না, এখন তো গেছে একটু নিচের দিকে চলে গেছে। তাহলে অবশ্যই 180 সোজা যদি 180 ডিগ্রি হয়, এখন সোজা না গিয়ে যদি নিচের দিকে যায়, তাহলে তো অবশ্যই 180 ডিগ্রি চাইতে বড় হবে, তাই না? তাহলে 180 ডিগ্রি চাইতে বড়, আবার 360 ডিগ্রি চাইতে ছোট। এটা মানে কি? দেখো আমরা যখন এভাবে একটা বৃত্ত দিব, বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটা কি আমাদের কি এই কোণটা কি এভাবে কি ঘুরে আবার সেম আগের জায়গায় আসছে? না না, এটা কিন্তু এভাবে গেছে। সেই জন্য এটা 360 ডিগ্রি চাইতে কি ছোট। তার মানে 180 ডিগ্রি চাইতে বড় এবং 360 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা কি বলি? বলো কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে এই কোণটা হচ্ছে কি আমাদের প্রবৃদ্ধ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবৃদ্ধ কোণটা ভালোভাবে শিখলাম। এখন আসো আমরা পরবর্তী টপিকে যাই। তো আমরা পরবর্তী টপিকটা হচ্ছে পূরক কোণ ও সম্পূরক কোণ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পূরক কোণ ও সম্পূরক কোণ, এই দুইটা জিনিস তোমরা একটু প্লিজ ভালো করে বুঝবা। আমি এর আগের অনেকগুলা ক্লাস দিচ্ছি, অনেক স্পিডে কথা বলি, অতটা না, মানে মিডিয়াম ভাবে, কিন্তু আজকে এই বেসিক ক্লাসটুকু আমি একদম ধীরে ধীরে তোমাদেরকে শেখাচ্ছি।
তাহলে এখন আমরা শিখবো হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, তাহলে পূরক কোণ জিনিসটা কি? দেখো পূরক কোণ জিনিসটা কি, আমি সর্বপ্রথম 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করি। সর্বপ্রথম আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। একটু বাঁকা হয়েছে, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এখন আমি একটা কাজ করব, এই 90 ডিগ্রির মধ্যে একটা সাধারণ রশ্মি অঙ্কন করব। আমার যেদিকে মন চাই আমি সেদিকে নিব, একটা সাধারণ রশ্মি অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের এই 90 ডিগ্রি কোণের কি একটা সাধারণ রশ্মি। যখন আমি এই 90 ডিগ্রির মধ্যে আমি একটা সাধারণ রশ্মি অঙ্কন করছি, তখন কিন্তু এইদিকে একটা কোণ আর এই পাশে আরেকটা কোণ, মানে এই 90 ডিগ্রি কোণটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যদি এইটা যদি মনে করে আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? আমরা তো জানি সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে এই পাশে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়, তাই না? মনে রাখবা, পূরক কোণ হচ্ছে আমাদের এই দুইটা কোণ, পাশাপাশি এই দুইটা কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পূরক কোণ বলতে পারি। এখন আমি তোমাকে যদি বলি, বলো তো 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? তখন তোমরা উত্তরে কত বলবা? 90 ডিগ্রি। আমি 60 ডিগ্রি। আমি যদি বলি 60 ডিগ্রির পূরক কোণ কত, তখন তোমরা উত্তরে কত বলবা? 30 ডিগ্রি। মনে করো এই জায়গার মধ্যে এখন 30 ডিগ্রি না, এই জায়গার মধ্যে হচ্ছে মনে করো হচ্ছে 20 ডিগ্রি। এখন তোমাদেরকে যদি আমি বলি যে 20 ডিগ্রির পূরক কোণ কত, তখন তোমরা উত্তরে কি বলবা? আমরা জানি পূরক কোণ হতে হলে দুইটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এখন 90 ডিগ্রি থেকে যদি তুমি 20 ডিগ্রি যদি বাদ দাও, কত ডিগ্রি থাকবে? 70 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। আমি আবার যদি বলি 70 ডিগ্রির পূরক কোণ কত, তখন তোমরা উত্তরে কি বলবা? 20 ডিগ্রি। এবং এই দুইটা কোণ মিলেই কিন্তু আমাদের কি হয়? পূরক কোণ হয়। অর্থাৎ এইটা এইটার পূরক কোণ অথবা এইটা এইটার পূরক কোণ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে পূরক কোণ এইটাই, দুইটা কোণ যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে এবং 20 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি, আর 70 ডিগ্রি পূরক কোণ কি? 20 ডিগ্রি। তো এটা তো পূরক কোণ গেল। এখন আমরা শিখবো হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ। তো সম্পূরক কোণটা দ্বারা কিন্তু কথার মাধ্যমে কিন্তু স্পষ্ট, পূরক আর সম্পূরক একটু বেশি কিন্তু, বুঝতে পারছো? তো সম্পূরক কোণটা হচ্ছে আমরা যখন এক সরল কোণ অঙ্কন করি। কয় সরল কোণ? এক সরল কোণ। তোমাদেরকে আমি একটু দেখাই। আমি যখন একটা রেখা অঙ্কন করব, এখানে একটা বিন্দু দিব, এই বিন্দুর মধ্যে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা কত ডিগ্রি বলি? 180 ডিগ্রি বা এক সরল কোণ বলি। যখন আমি এই এক সরল কোণকে আমি যখন কি করব, একটা সাধারণ রশ্মি দিব, তখন কিন্তু কোণটা দুই ভাগে বিভক্ত হয়েছে, তাই না? এখন আমি যদি বলি এই পাশের কোণটা, মানে এতটুকু কোণ হচ্ছে বললাম যে 80 ডিগ্রি। কি বললাম? মনে করে এই পাশটা বললাম কত ডিগ্রি? 50 ডিগ্রি বললাম। এই পাশটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এইটুকু কত হবে? যেহেতু সম্পূর্ণ কোণটা হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা যদি এই কোণটা 50 ডিগ্রি বাদ দেই, তাহলে কিন্তু আমরা এই কোণটা পাবো। তো 50 গেলে কত হবে? 130 ডিগ্রি হবে, তাই না? কত হবে? 130 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 130 ডিগ্রি। যখন দুইটা কোণ মিলে এক সরল কোণ হবে, তখন সেটাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। পূরক কোণ ছিল দুইটা কোণকে যোগ করলে যোগফল কত হবে? 90 ডিগ্রি। আবার সম্পূরক কোণের ক্ষেত্রে হচ্ছে দুইটা কোণ যোগ করলে যোগফল হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন তোমাদেরকে যদি বলি
যে 50 ডিগ্রির সম্পূরক কোণ কত, তখন উত্তরে তুমি কি বলবা 180 ডিগ্রি। এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসে। আবার যদি 180 ডিগ্রি পরীক্ষার মধ্যে লেখা যদি থাকে যে 180 ডিগ্রি, মনে করো এইরকম একটা চিত্র দিল, এইটা দিল না, যদি বললো যদি 180 ডিগ্রির সম্পূরক কোণ কত, তখন তোমরা কি করবা না, যদি বলে 130 এর সম্পূরক কোণ কত, তখন তোমরা অ্যান্সারে কি লিখবা যে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিবা, বাদ দিলে কি থাকবে 50 ডিগ্রি থাকবে। তাহলে 180 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। আবার যদি বলি 50 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে কি হবে 130 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রিকে 130 ডিগ্রির সম্পূরক কোণ বলা হয়, আবার 130 ডিগ্রিকে 50 ডিগ্রির কি বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। বুঝতে পারছো? তাহলে আশা করি পূরক কোণ আর সম্পূরক কোণ সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমরা শিখবো হচ্ছে তোমাদের বিপ্রতীপ কোণ শিখবো। কি শিখবো? বিপ্রতীপ কোণ। এখন আসো আমরা শিখবো হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। দেখো তো বিপ্রতীপ কোণ জিনিসটাকে, যখন দুইটা রেখা, কি বললাম, যখন দুইটি রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে, তোমাদেরকে আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা রেখা, আমি আরেকটা রেখা দেই, এটা হচ্ছে আরেকটা রেখা, টোটাল দুইটা রেখা দিলাম। এই দুই রেখা কিন্তু এই বিন্দুতে কিন্তু ছেদ করছে। কেমন? এখন একটা জিনিস খেয়াল করি আমরা এই জায়গার মধ্যে, এই পাশের যে কোণটা আছে এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সাপোজ মনে করে এই জায়গার মধ্যে 50 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার বিপরীত দিকে যে এইটুকু অংশ আছে এইটা কিন্তু 50 ডিগ্রি কোণ। অর্থাৎ আমাদের এই কোণটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ বলা হয়। আমাদের এই কোণের বিপরীত কোণ কোনটা, এই কোণটা, এবং এই দুইটা কোণ পরস্পর কি হবে, সমান হবে। তো এই কোণ দুইকে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ বলি। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? তো আমি যদি এভাবে না বলে যদি এইভাবে বলতে চাই, দেখো কিভাবে, এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তার বিপরীত দিকে কিন্তু সেম পরিমাণ কিন্তু কোণ উৎপন্ন হয়েছে। এটা যদি আমাদের কি হয়, মনে করো 110 ডিগ্রি হয়, তাহলে এইটাও কত ডিগ্রি, 110 ডিগ্রি হবে। তাহলে এই বিপরীত কোণ দ্বয়কে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ বলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ভালোভাবে বুঝতে পারছো? ওকে, তো বিপ্রতীপ কোণ গেল, কিন্তু এই জায়গার মধ্যে আমরা আরেকটা জিনিস বলতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করো, যেমন এটা যদি একটা সরল কোণ হয়, এটা একটা রেখা, এখানে যখন আমরা একটা বিন্দু দিব, এই জায়গার মধ্যে কিন্তু এক সরল কোণ উৎপন্ন হয়। এগুলো আমরা আগে কিন্তু আলোচনা করছি। যখন এটার থেকে একটা সাধারণ কি যাবে, রেখা যাবে, তখন আমরা জানি যে এদিকে আর এদিকে দুইটা কোণে বিভক্ত করবে, এবং এই দুইটা কোণকে যোগ করলে আমাদের কত আসবে, 180 ডিগ্রি আসবে। আর 180 ডিগ্রি আসলে এটাকে আমরা কি বলি, সম্পূরক কোণ বলি। কি বলি? সম্পূরক কোণ। তাই না? আমরা শিখছি না? এখন আমি যদি বলি এইটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি সম্পূরক কোণ কত ডিগ্রি? তাহলে আমরা কি করব, 180 ডিগ্রি থেকে আমরা এই 120 ডিগ্রি কি করব, বিয়োগ দিব। তাহলে কত ডিগ্রি আসবে, 40 ডিগ্রি আসবে। তাহলে 120 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি, 40 ডিগ্রি। অথবা এই জায়গার মধ্যে দিলাম 40 ডিগ্রি, আমি যদি বলি 140 ডিগ্রির সম্পূরক কোণ কত, তখন তোমরা উত্তরে কি বলবা, 120 ডিগ্রি। কিভাবে? 180 থেকে বিয়োগ করে দিবা। তো বিপ্রতীপ কোণের মাধ্যমে কিন্তু আমরা এইটুকু অংশকে আমরা কি বলি, এক সরল কোণ, আবার এটাকে আমরা কি বলতে পারি, পূরক কোণ বলতে পারি। আশা করি বিপ্রতীপ কোণ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। বিপ্রতীপ কোণটা আমি আরেকটু বলি, আমি একটু লেখার মাধ্যমে বলি। দেখো, যেমন আমি নাম দিলাম, এই কোণটাকে আমরা নাম দিলাম, মনে করো 1 দিলাম, এটাকে আমরা কি দিলাম, 2 দিলাম, এটাকে আমরা কি দিলাম, 3 দিলাম, এটাকে আমরা কি দিলাম, 4 দিলাম। তাহলে কোণ 1 সমান কোণ কি 2, অর্থাৎ এই কোণটা পরস্পর সমান, এই জন্য এটাকে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ বলি। অথবা এভাবে বলতে পারি কোণ 3 সমান কি, কোণ 4, এটাকে আমরা কি বলি, বিপ্রতীপ কোণ বলি। আশা করি বিপ্রতীপ কোণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা শিখবো হচ্ছে
ত্রিভুজ সংক্রান্ত যতগুলা তথ্য আমাদের জানার প্রয়োজন, আমরা এগুলা এক এক করে এখন আমরা জানবো। তো ত্রিভুজ বিষয়টা কি? আমি কিন্তু এই পাশে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তোমরা দেখতে পারতেছো এই ত্রিভুজের মধ্যে কিন্তু 3টা বাহু আছে। কয়টা বাহু? আমি একটা নাম দিই। মনে করো এটা হচ্ছে এ বি সি। এখানে এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে বিষয়গুলা বা ত্রিভুজ আমরা বাহু বেদে ত্রিভুজ, কোণ বেদে ত্রিভুজ বা ত্রিভুজের কয়টা বাহু থাকে, কয়টা কোণ থাকে, আমরা এগুলা এখন এ টু জেড আলোচনা করব। কেমন? সর্বপ্রথম আমরা জানবো ত্রিভুজ বিষয়টা কি। ত্রিভুজ বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বি একটা বাহু, এসি একটা বাহু আর বিসি একটা বাহু, টোটাল 3টা বাহু মিলে একটা ত্রিভুজ অঙ্কন হয়। আমরা ত্রিভুজ কথাটার মানে কি, সংজ্ঞাটা কি হতে পারে? 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। ত্রিভুজের কয়টা বাহু থাকবে? 3টা বাহু। যেমন এটা একটা বাহু, এই পাশে আর একটা বাহু, এই পাশে আর একটা বাহু। অর্থাৎ এ বি হচ্ছে একটা বাহু, এসি হচ্ছে একটা বাহু, বিসি হচ্ছে একটা বাহু। তার মানে 3টা বাহু মিলে আবদ্ধ যে চিত্রটা অঙ্কিত হয় বা ক্ষেত্রটা হয় সেটা হচ্ছে কি আমরা জানি ত্রিভুজ জানি। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? ওকে। এখন ত্রিভুজের যে বাহুগুলা আছে 3টা, এই 3টা বাহুর সংযোগ যে বিন্দুটা আছে এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। যেমন আমাদের এখানে এসি আর বিসিটা, এখানে সি বিন্দু একটা, আবার বি বিন্দু একটা, এ একটা বিন্দু, এগুলাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু বলি। তোমরা চাইলে এখানে সাইডে তোমরা লিখতে পারো, এগুলাকে আমরা কি বলি? শীর্ষবিন্দু বলি। আর এখানে যে এসি যেটা দাগ দেওয়া আছে লম্বা, হ্যাঁ, এটাকে এসি কে আমরা কি বলি? বাহু বলি। এ বি কে আমরা কি বলি? বাহু বলি। বিসি কে আমরা কি বলি? বাহু বলি। তার মানে আমরা জানতে পারলাম একটা ত্রিভুজের কয়টা বাহু থাকবে? 3টা বাহু থাকবে। আবার ওই ত্রিভুজের আবার কয়টা কোণ থাকবে? 3টা কোণ থাকবে। যেমন বি একটা কোণ, সি একটা কোণ, এ একটা কোণ। তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু থাকবে, একটা ত্রিভুজের 3টা কোণ থাকবে। এবং ত্রিভুজ আকার পূর্ব শর্ত হচ্ছে, মনে রাখবা, যে প্রথম 2টা বাহুকে যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষায় বড় হবে। বিষয়টা তোমরা বুঝতে পারছো? আমি বিষয়টা বলি। মনে করো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। এখন আমি যদি 2টা বাহুকে যদি যোগ করি, যেমন 3 আর 5 যোগ করলে কত হবে? অবশ্যই 8 হবে, যা এই তৃতীয় বাহু অর্থাৎ 7 অপেক্ষায় কি এই যোগফলটা কি বড়। তাহলে 2টা বাহুকে যোগ করলে যদি তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয় তবেই কিন্তু এটা ত্রিভুজ হবে। এটা কিন্তু মাথায় রেখো। ওকে, এখন আসো আমরা ত্রিভুজ সংক্রান্ত আমরা কিছু বেসিক বিষয় শিখবো, যে বাহু বেদে ত্রিভুজ কত প্রকার বা কোণ বেদে ত্রিভুজ কত প্রকার। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাহু বেদে ত্রিভুজ কত প্রকার। দেখো সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। প্রথম আমরা শিখবো কি? বাহু বেদে ত্রিভুজ। বাহু বেদে ত্রিভুজ হচ্ছে কয়টা? 3টা। বাহু বেদে ত্রিভুজ কয়টা? 3টা। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নাম্বারটা হচ্ছে কি? বিষম বাহু ত্রিভুজ। বুঝতে পারছি? তো আসো আমরা একটা একটা করে আলোচনা করি। তো বাহু বেদে ত্রিভুজগুলো আমরা জানবো হচ্ছে, প্রথম ত্রিভুজের নাম কি? 1 নাম্বারটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। 2 নাম্বারটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নাম্বারটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এখন আসো আমরা একটা একটা করে শিখি। আমরা প্রথম শিখবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কথাটার মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান থাকবে সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। আমি হাত দিয়ে অঙ্কন করি। লক্ষ্য রাখো, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা মনে করো 60 সেন্টিমিটার, এইটাও 60 সেন্টিমিটার, এইটাও কি 60 সেন্টিমিটার। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম,
এই ত্রিভুজের এটা কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার। তো প্রত্যেকটা যেহেতু 60 সেন্টিমিটার 60 সেন্টিমিটার করে, তার মানে প্রত্যেকটা বাহুই কি সমান। যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, সেই জন্য এটাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। বুঝতে পারছি? আর মনে রাখবা সমবাহু ত্রিভুজের যে কোণগুলা থাকবে, এই কোণগুলা পরস্পর কি থাকবে? সমান থাকবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো? আমি যদি ত্রিভুজটা একটা নাম দিই, যেমন মনে করো এটার নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এ বি যত বড়, এ সি তত বড়, বি সি তত বড়, মানে একই সমান। আমরা বলতে পারি যেভাবে যে এ বি সমান এ সি সমান কি বিসি, অর্থাৎ এই তিনটা বাহু পরস্পর সমান, এটাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। ওকে, তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, সম অর্থ সমান, দ্বি মানে দুইটি, বাহু মানে আমরা বাহু যেগুলা চিনি, আমি একটু আগে আলোচনা করছি। তার মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কত সেন্টিমিটার? 5, এটা হচ্ছে 5, আমি সেন্টিমিটার উল্লেখ করি, 4 4 4, এটা হচ্ছে 6, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এবং একটা জিনিস খেয়াল করবে, মাঝে মধ্যে দেখবা এইভাবে চিহ্ন দেওয়া থাকে। যখন এইভাবে চিহ্ন দেওয়া থাকবে, তার মানে এটাই বোঝানো হচ্ছে যে এটা যত সেন্টিমিটার, এটা তত সেন্টিমিটার। আবার এই পাশে লক্ষ্য রাখো, তিনটার মধ্যে চিহ্ন দেওয়া আছে, তার মানে তিনটাই সমান। এখন আমি একটা নাম যদি দেই এ বি সি, তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুইটা বাহু পরস্পর সমান। যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে সেটাই হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এখানে এ বি ইকুয়াল টু এসি নট ইকুয়াল টু কি? বিসি। অর্থাৎ এখানে এবি আর এসি সমান, কিন্তু বিসিটা এটা সমান না, এই জন্য নট ইকুয়াল টু, আমরা এই কথাটা বলতে পারি। বুঝতে পারছি? তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ কথাটার মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান, সেটাই আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ বলি। যেমন আমরা ত্রিভুজ অঙ্কন করি, এটা দিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, এইটা দিলাম হচ্ছে মনে করো 7 সেন্টিমিটার, আর এটাকে আমরা দিলাম কত সেন্টিমিটার? মনে করো দিলাম 5 সেন্টিমিটার। কেমন? তো এই যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দেই এ বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই কিন্তু অসমান, সমান না, একটার সাথে একটার মিল নাই, একটা 7, একটা 6, একটা 5। যেহেতু তিনটা তিন রকমের বাহু, এটাকে আমরা কি বলি? বিষমবাহু ত্রিভুজ বলি। এটাকে আমরা এভাবে বলতে পারি যে এ বি নট ইকুয়াল টু এ সি নট ইকুয়াল টু বিসি, অর্থাৎ একটাও সমান নয়। তো আমরা বাহু বেদে ত্রিভুজ তিনটা শিখলাম, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আসো আমরা শিখবো হচ্ছে কি কোণ বেদে ত্রিভুজ কত প্রকার। মনে রাখবা, কোণ বেদে ত্রিভুজও কিন্তু তিন প্রকারই হয়। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং আরেকটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। এখন কোণ বেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। এক নাম্বারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দুই নাম্বারটা হচ্ছে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিন নাম্বারটা হচ্ছে স্থূলকোণী, স্থূলকোণী ত্রিভুজ। এখন আসো আমরা এই তিনটা ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে সমান কোণ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। এখানে যে বি কোণটা আছে, এই বি কোণটা কিন্তু 90 ডিগ্রি। যেহেতু বি কোণটা 90 ডিগ্রি এবং বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কিন্তু সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি চাইতে ছোট। তার মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটাই হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? এখানে কোণ বি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি।
তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমরা শিখবো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 0 ডিগ্রি চেয়ে বড় এবং এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট, সেটাই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। যেমন এদিকে আমরা লক্ষ্য রাখি, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এই জায়গার মধ্যে এ কোণটা কিন্তু 90 ডিগ্রি চাইতে ছোট, আবার বি কোণটাও 90 ডিগ্রি চাইতে ছোট, সি কোণও 90 ডিগ্রি চাইতে ছোট, কিন্তু 0 ডিগ্রি চাইতে কি বড়। তো যে ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ হবে সেটাই হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? এখন আসো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের পরিমাণ এক সমকোণের চাইতে বড় এবং এক সরল কোণের চাইতে ছোট, অর্থাৎ 180 ডিগ্রি চেয়ে ছোট, সেটা স্থূলকোণী ত্রিভুজ। যেমন আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। এইটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এখানে যে বি কোণটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি চাইতে বড়, মনে করো এখানে আমরা দিলাম 100 ডিগ্রি। এখানে যে বি কোণটা আছে এই বি কোণটা কিন্তু 90 ডিগ্রি চেয়ে কি বড় এবং 180 ডিগ্রি চেয়ে কি ছোট। লোডশেডিং 180 ডিগ্রি চেয়ে কি ছোট, সেটাকে আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোণভেদে ত্রিভুজ কত প্রকার, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার, এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই বেসিক ক্লাসের মাধ্যমে তোমরা রেখা, কোণ ও ত্রিভুজ সংক্রান্ত যে বেসিকটুকু তোমাদের জানা প্রয়োজন, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে সবগুলো তোমাদের খাবার হয়েছে। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের রেখা, কোণ ও ত্রিভুজ অধ্যায় 6-এর 6.1, 6.2, 6.3 এই অনুশীলনগুলো সুন্দরভাবে সমাধান করব। প্লাস যে উপপাদ্যগুলো আছে এগুলো কিন্তু আমি এক এক করে সমাধান করে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে উপপাদ্য সহ তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করো। ভিডিওতে লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবা। আসসালামু আলাইকুম।